This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। এই মুহূর্তে সবথেকে বড় খবর, লেটেস্ট আপডেট কি আছে ইন ডিটেল। আমি আর দীপ, আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন দীপ। আমরা ইন ডিটেল বলবো, তবে প্রথমেই যে খবরে চোখ রাখতেই হবে তার কারণ পরত চেঞ্জ হচ্ছে, পরত পাল্টাচ্ছে। আজাদি হারালেন কি কীর্তি? একটু পানিং করেই এটা বললাম, তার কারণ এই প্রশ্ন পরিস্থিতি তুলেছে। দলেরই একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটেছেন কীর্তি। কেন ব্যাকফুটে তিনি, এ প্রশ্নের জন্য শুরুতেই আমি বিষয়টা তুললাম। শুরুতেই যে কারণে জিজ্ঞেস করলাম, তাহলে কি তিনি আজাদি হারালেন? ইসিএল এ দুর্নীতির অভিযোগ তুলে দলেরই জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকে আঙুল তুলেছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। পুলিশে অনাস্থা প্রকাশ করে ইডি সিবিআই চেয়ে কয়লা মন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন কীর্তি আজাদ, কিন্তু দলের একাংশের বিরুদ্ধে ফোঁস করেও কয়েকদিনের মধ্যে ঢোক গিলতে হলো কেন তাকে? আসুন আমার সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে বিষয়ে এখনো পর্যন্ত যা যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে জানার চেষ্টা করি। সৌরভ, তিনি তো এক প্রকার একটু প্রতিবাদী ভূমিকায় নিয়েছিলেন, তাহলে কি প্রতিবাদে কোনো রকম একটা চাপ আসলো বলে প্রতিবাদের ওই ফরম্যাটটা বাদ চলে গেল, বিশেষ করে এই কঠিন সময় দাঁড়িয়ে যেখানে দোরগোড়ায় করা নাড়ছে 26-এর নির্বাচন? একেবারেই দেখো, টিভি9 বাংলা যে ট্যাগটা এক্ষেত্রে ব্যবহার করছে যে আজাদি হারালেন কীর্তি, এটা খুব যথাযথ এবং অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ এই জায়গা থেকে যে অবশ্যই চাপে পড়ে নিজের চিঠি উইথড্র করেছেন কীর্তি আজাদ। এর আগেও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথন কি করে অমিত মালব্যর কাছে গেল তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও হয়েছিল। এবার কীর্তি আজাদ যেটা করলেন যে একেবারে সামনে 26-এর নির্বাচন, তারই এলাকায় ইসিএল এর তৃণমূলের কিছু নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়ে তিনি চিঠি লিখলেন, তারপরে সেই চিঠি তিনি উইথড্র করলেন। নিশ্চয়ই এক্ষেত্রে কোনো চাপ তো অবশ্যই তার উপর তৈরি হয়েছে, কিন্তু মজার কথাটা কি জানো, এই যে দুটো চিঠির মধ্যে দিয়ে কিন্তু এই দুর্নীতি নিয়ে তিনি যে সরব হলেন এটা কিন্তু রেজিস্টার্ড হয়ে রইল, তার এই অভিযোগটা কিন্তু লিখিত হয়ে রইল। পরে তিনি উইথড্র করেছেন কিন্তু এটা কিন্তু লিখিত হয়ে রইল, ফলে নিশ্চয়ই রাজনৈতিক চাপের মুখে পড়েই তিনি উইথড্র করেছেন। তবে কীর্তি আজাদ তার দলের বিষয়ে দলের ভেতরে না বলে সরাসরি কেন কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন, এটাও কিন্তু একটা ভাববার ব্যাপার। কিন্তু মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো একটা সময় বলেছিলেন যে ফোর্স করতে হবে, তো এক্ষেত্রে যদি মনে করা হয় যে তৃণমূল সুপ্রিমোর সেই নির্দেশে তিনি যেখানে দুর্নীতি দেখেছেন তিনি কোট আনকোট ফোর্স করেছেন, তাহলে তো বাহবা সাবাসী দেওয়া উচিত ছিল। এই খবরটা তো আমাদের নজর থাকবে, তবে পাশাপাশি শুভজিৎ, এই মুহূর্তে আরও একটা খবর আমাদের নজর রাখতে হচ্ছে। বন্ধুত্ব দিবসে রচনার সঙ্গে সংঘাতে ইতি টানলেন নসিদ মজুমদার। শেষ নালিশ সাংসদের কাছে কার্যত নতমস্তক চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। আর রচনার সঙ্গে সংঘাত শেষ করে সন্ধি টেনে এই গোটা ঘটনার জন্য, মানে যাবতীয় অশান্তির জন্য সিপিএম বিজেপির ঘাড়ে দায় ঠেললেন অসিত মজুমদার। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। আমি কোনো ব্যাপার, নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএমের লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে, এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। তন্ময়দা রয়েছেন সরাসরি, আমি তন্ময়দার সঙ্গে কথা বলবো একবার। তন্ময়দা, তাহলে সাংসদের সঙ্গে বিধায়কের, মানে একই দলের সাংসদের সঙ্গে বিধায়কের যে সংঘাত, সেই সংঘাতে কি এবার তাহলে ইতি পড়লো, এমনটাই কি রাজনৈতিক মহল মনে করছে? দেখো, একেবারেই ইতি পড়লো। তার কারণ হচ্ছে এই অসিত মজুমদারের যে বক্তব্য আমাদের দর্শকরা শুনলেন, আমরা শুনলাম, খুব স্পষ্ট যে তিনি কতটা নত হয়েছেন
যে চ্যালেঞ্জ তিনি ছুড়ে এসেছিলেন স্কুলে গিয়ে, যে চ্যালেঞ্জ তিনি দেখিয়েছিলেন এলাকাতে যে সব বন্ধ করে দেব, আর রচনা কাছ থেকে তোমরা কেন স্কুলের, এটা তো হয়েছে একটা স্কুলে স্মার্ট ক্লাস চালু হয়েছিল হুগলির সাংসদ রচনা ব্যানার্জির টাকাতে। সেই স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল, যেটা সাধারণত একদম বলা চলে যে সাংসদ তহবিলের টাকা থেকে খরচ করা হয়। সেইটা কেন তাকে না জানিয়ে করা হয়েছে, কেন তিনি কিছুই জানেন না, টেন্ডার হয়েছে তাকে না জানিয়ে কেন টেন্ডার হয়েছে, মানে বুঝতেই পারছো নানান ধরনের বিরোধীরা অভিযোগ করছে যে টেন্ডারে এত ইন্টারেস্ট কেন এই বিধায়কের। এই অসিত মজুমদার এর আগে চুচড়ো পুরসভাতে সেখানকার যিনি চেয়ারম্যান তাকে ঘেরাও করে রাখা, তার অনুগামীদের দিয়ে নানান ঘটনায় জড়িয়েছেন, দলের কাছে বারবার তার নামে অভিযোগ যাচ্ছিল। রচনা বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু পরিষ্কার করে বলে এসেছিলেন যে শেষ দেখে ছাড়বো, কারণ সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে একযোগে তারা অভিযোগ জানিয়েছিলেন যে বিধায়ক তাদের এসে অসম্মান করে গেছেন স্কুলে, তাদেরকে এমন কিছু কথা বলে গেছেন, তারা সম্মান হারিয়েছেন। কেন তারা করবেন? তারা ছেলে মেয়েদের জন্য, স্কুলে এলাকার জন্য, স্কুলের জন্য করেছেন, তাই সেখানে সাংসদ টাকা দিচ্ছেন, তারই দলের বিধায়ক কেন তাদের অপমান করবেন, এই প্রশ্ন তুলেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে বাকি শিক্ষকেরা। ফলে সেই খবরও কিন্তু দলের কাছে পৌঁছেছিল, কালীঘাটে পৌঁছেছিল। একদম ঠিক এই প্রসঙ্গ থেকে আমি একবার দর্শকদের এই মুহূর্তে শুনিয়ে দিই একবার যে সাংসদ এবং বিধায়ক তাদের এই বন্ধুত্বপূর্ণ এই মুহূর্তে যে জায়গায় অন্তত পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, তার আগে যে সংঘাতে তারা পরস্পর বিরোধী মন্তব্য করে জড়িয়ে পড়েছিলেন, সেই মন্তব্যগুলো আরো একবার দর্শকদের মনে করে দিই, শুনুন। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। ম্যানেজিং কমিটি জানে না স্কুলের বাইরের কাজ হচ্ছে, মেয়েদের স্কুল এর শেষ আমি দেখি। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, স্কুলে কাজ হচ্ছে একদিনে শেষ হবে আমি জানি না। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। আমি তখন দিদিমণিকে বললাম, এই যে লেবার আপনি চেনেন এদের কন্ট্রাক্টরের লেবারকে, কোন লেবার কোন মেয়েটাকে নিয়ে কি করে দেবে, হ্যাঁ আপনি তো মায়না পাবেন, সরকারের তো মুখ পুড়বে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। আরো একবার আপনাদের মনে করিয়ে দিলাম যে সাংসদ এবং বিধায়ক তারা যে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়েছিলেন, পরস্পর বিরোধী মন্তব্য করছিলেন, আরো একবার শোনালাম আপনাদের। তবে অবশেষে বন্ধুত্ব দিবসে এই যাবতীয় সংঘাতে ইতি টানলেন বিধায়কই, চুঁচুড়ার বিধায়কের কথা বলছি। তার শেষ যত নালিশ ছিল সমস্ত শেষ। এবার সাংসদের কাছে কার্যত নতমস্তক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। রচনার সঙ্গে সংঘাত শেষ করে সন্ধি টেনে এই গোটা ঘটনার জন্য আজব একটা সাফাই দিলেন। কি বললেন সিপিএম বিজেপির ঘাড়ে তার দায় ঠেললেন নসিদ মজুমদার। তার দাবি সিপিএম বিজেপি এই গোটা সংঘাতের কারণ। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক বিরোধীরা খারাপ করতে চায়। এরপরেই তিনি মন্তব্য করেন যে রচনা তার বোনের মতন, রচনা দুঃখ পেয়ে থাকলে তিনি দুঃখিত, ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও দাবি করছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তবে শেষ পর্যন্ত রচনার সঙ্গে যাবতীয় সংঘাতে তিনি ইতি টেনেছেন। কিন্তু অসিত মজুমদারের এই বারবার বিস্ফোরক মন্তব্য করা বা দলের অন্যান্য নেতাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া, কথার লড়াইতে জড়িয়ে পড়া, এটা তো প্রথম নয়, তাই না? এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। আমি সরাসরি রাহুলবাবু আপনার কাছে প্রশ্ন করব, অবশেষে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক তিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরস্পর বিরোধী বারবার যে মন্তব্য করে সংঘাতে জড়াচ্ছিলেন, এবার সেই বিতর্কে ইতি টানলেন, বললেন রচনা তার বোনের মতো। দেখুন, বিষয় হচ্ছে আগে বোন ছিল না, এখন নতুন করে বোন হয়েছে। বিষয় হচ্ছে যে এইভাবে এরা এক তো নারীর ওপর সম্মান এরা কখনো দেয়নি, তারপরে মহিলাদের অপমানই করেছে, সেই সব আচরণই আমরা এতদিন করতে দেখেছি। এখন কার অঙ্গুলি হেলনে, কার ভয়ে হঠাৎ একদম 180 ডিগ্রি পাল্টি। অতএব এই পাল্টে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে পদ যাওয়ার চিন্তা এবং তৃণমূল কংগ্রেসে বড় হুমকির কাছে মাথা নত করা, কারণ তৃণমূল কংগ্রেসে এইটাই চলে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বন্ধুত্ব দিবসে রচনার সঙ্গে যাবতীয় সংঘাতে ইতি টানলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এর আগে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, কিন্তু এবার সাংসদের সামনে কার্যত নতমস্তক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। রচনার সঙ্গে যাবতীয় সংঘাত শেষ করলেন, সন্ধি করলেন গোটা ঘটনা এবং শেষ পর্যন্ত আজব সাফাইও দিলেন। তার অভিযোগ
যে সিপিএম বিজেপির জন্যই নাকি তার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই সংঘাত? পাশাপাশি আরও একটা বিষয় সাম্প্রতিককালে খুবই মাথাচাড়া দিয়েছে, আপনারা জানেন ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ বারবার রাজ্য স্তরের বিজেপি নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে এবার রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখতারুজ্জামান, যার নাম। জেলায় ঢুকলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ঘেরাও করার তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। অত্যাচারের শিকার প্রায় এমন 146 জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার দাবি করেছেন বিধায়ক আখতারুজ্জামান। আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রের যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয়, আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শিদাবাদের পার্টিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষদের এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব তাদের মানে সরকারি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমা চেয়ে যাবে তাদের কিন্তু আমরা ছাড়বো না। এসআইআর নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই এবার খেলা হবে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় খেলা হবে, হাওড়ায় নারী সুরক্ষা যাত্রা থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দল নেতা। খেলা এবারে ভালো করেই হবে, বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে সাময়িক, আরো আছে বাকি নাম বলে আর বিখ্যাত করব না। অন্যদিকে বারুইপুর ময়নার পর আরো দুটি বিধানসভায় ভুয়ো ভোটারের সন্ধান। সিইও দফতরে তলব আরো 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। কিভাবে তালিকায় 102 জন ভুয়ো ভোটার এলো জানতে চেয়ে তলব করা হয়েছে 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওদের। বিএলওরা কি আদৌ নথি যাচাই করেছিলেন সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা ইআরওর বিরুদ্ধে নেওয়া হবে, এমনটা কমিশন সূত্রে খবর। এসআইআর আবহেই বাংলা নিয়ে ফের হুঙ্কার শুভেন্দুর গলায়। বাংলা এসআইআর হলে অন্তত 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানদের নাম বাদ যাবে, আক্রমণে শুভেন্দু অধিকারী। हर बूथ में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंगा है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। পাশাপাশি বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠি ঘিরে একটা বিতর্কের আবহ তৈরি হয়েছে। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে অভিযোগ এসেছে, বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়ে চিঠি দিল্লি পুলিশের। কিন্তু সেই চিঠির বয়ান ঘিরে বিতর্ক। তৃণমূলের অভিযোগ যে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলা বললেই যে তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এটা তারই নিদর্শন। আমার সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, এই চিঠিতে যে বয়ান মানে বাংলা তাকে বাংলাভাষী বলা হয়েছে বা বাংলাদেশি, এক্স্যাক্টলি তৃণমূলের তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে এই চিঠির বয়ানকে ঘিরে? দেখো, দিল্লি পুলিশের এই চিঠিটা নিঃসন্দেহে সমস্ত বাঙালির জন্য অত্যন্ত অসম্মানজনক এই জায়গা থেকে যেখানে তারা বলছেন যে তারা বাংলাদেশি সন্দেহে বেশ কিছু মানুষকে তারা বাজেয়াপ্ত করেছেন বা গ্রেপ্তার করেছেন বা আটক করেছেন। তাদের নথিগুলো যাচাই করবার জন্য বাংলাদেশি ভাষা কোনো বিশেষজ্ঞ যারা ট্রান্সলেট করতে পারেন, অর্থাৎ তারা ধরে নিচ্ছেন যে এই যে বাংলা যারা বলছেন সেটা বাংলাদেশের জাতীয় ভাষা, সেই বাংলাদেশি মানে বাংলা হলো বাংলাদেশের জাতীয় ভাষা। এবং তারা পশ্চিমবঙ্গের যে হাই কমিশনার দিল্লিতে অবস্থিত সেখানে তারা ট্রান্সলেটার
চাইছেন ট্রান্সলেশনের জন্য যে এরা বাংলাদেশি না পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা বুঝবার জন্য। এই জায়গাটা যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা, এইটা নিয়ে কিন্তু একটা আবার বিতর্ক এবং জল ঘোলার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। না, কিন্তু বাংলা ভাষাকে হঠাৎ করে বাংলাদেশি ভাষা এই বয়ানে কেন আছে, সেই তার উত্তরে কি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রত্যুত্তর এসেছে? দেখো, এই চিঠিতে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কি এটা এমনটা মনে করছেন যে পশ্চিমবঙ্গের যে যে রেসিডেন্সিয়াল অফিসার আছেন তাদেরকে তারা ট্রান্সলেটর চাইছেন, যে বুঝবার জন্য যে এই যাদেরকে আটক করা হয়েছে তারা বাংলাদেশের জাতীয় ভাষা বাংলাদেশি ভাষার নাকি ভারতীয় বাংলার, এইটা তারা বুঝবার জন্য তারা আটক করেছেন। কিন্তু বাংলাকে বাংলাদেশিদের বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করাটা এটা নিঃসন্দেহে একটা কিন্তু অন্যরকম একটা বিতর্কের জন্ম দেবে, এবং তা ইতিমধ্যেই কিন্তু হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। বেশ বেশ, তাহলে সেক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি এই বিষয়টা আমার সহকর্মী সৌরভ যেরকমটা বলছিলেন যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা ওই চিঠির বয়ানে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশি ভাষা কি? বাংলাদেশি ভাষা বলে তো আদৌ কিছুর অস্তিত্বই নেই, ভাষাটার নাম তো বাংলা ভাষা। ফলে বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের এই চিঠি ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাংলা ভাষা বলেই তো আমরা জানি, কিন্তু বাংলাদেশি ভাষা সেটা চিঠিতে উল্লেখ রয়েছে, ঠিক কিভাবে দেখছেন? আপনারা তো এই বিষয়টা বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশি ভাষা কি? আমার না আপনার জন্য আজকে সত্যি খুব চিন্তা হচ্ছে, আপনার জন্য খুব চিন্তা হচ্ছে, কারণ আপনি বাংলা ভাষায় সংবাদ পরিবেশন করছেন। আপনাকেও যে কোনোদিন আপনি যদি দিল্লি যান আপনাকে হয়তো বাংলাদেশি বলে পুলিশ অ্যারেস্ট করে নিতে পারে। ঠিক এই চিঠিটার সারমর্মটা এটাই, দিল্লির লোধি এস্টেট অফিসার পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ, সে বঙ্গভবনের অফিসার ইনচার্জ। আপনি জানেন বঙ্গভবন যদি কেউ বুক করে তাকে গভর্নমেন্ট ডকুমেন্ট আইডি জমা দিতে হয়, যে কোনো হোটেল বুক করলেই আইডি জমা দিতে হয়। আপনি আপনার কোন আইডি দেবেন? ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি আইডি দেবেন। আপনি পশ্চিমবাংলার নাগরিক, খুব স্বাভাবিকভাবে ইংরেজির সাথে সেখানে বাংলা লেখা থাকে, এটাই স্বাভাবিক, এটাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। তো ভাবুন, আপনি আপনার ভোটার কার্ড জমা দিলে আপনাকে বলছে আপনার যেহেতু এখানে ভোটার কার্ডে বাংলা ভাষায় লেখা আছে আপনার মাতৃভাষা, তাই সেটা বিদেশি ভাষা, বাংলাদেশি জাতীয় ভাষা। আপনি ভেবে দেখুন, আপনি আপনার মাতৃভাষায় কথা বলছেন, যে বাঙালি দেশকে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি গৌরব অর্জন করেছে, যেই বাঙালি আত্মবলিদান দেশে সবচেয়ে বেশি, সেই বাঙালিকে আজকে বেনাগরিক করতে করতে আজকে আমার ভাষাটাকেই বলে দিল বাংলাদেশি ভাষা। তার মানে আপনি TV9 চ্যানেল চালাচ্ছেন বাংলাদেশি ভাষায়, আগামী দিন আপনার চ্যানেল কর্তৃপক্ষের কাছে হয়তো নোটিশ আসতে পারে। সাবধানে থাকতে হবে, এই অপদার্থ বিজেপি সরকার যতদিন থাকবে এরা সবাইকে বেনাগরিক করতে করতে আখেরে দেশের মানুষই এদেরকে বেনাগরিক করে দেবে। ধন্যবাদ অরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের এই চিঠি ঘিরে বিতর্ক, তার কারণ সেই চিঠিতে বাংলাদেশি ভাষা এই লব্জটা সেক্ষেত্রে উল্লেখিত রয়েছে। এবং এই বাংলাদেশি ভাষা কি, বাংলা ভাষাকে কেন বাংলাদেশি ভাষা বলা, বাংলাদেশে যারা বসবাসকারী মানুষজন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের মাতৃভাষা বাংলা, সেই ভাষা মানে বাংলাদেশে বসবাসকারী বাঙালিদের যেটা মাতৃভাষা সেইটাকে বাংলাদেশি ভাষা কেন বলা হবে, কেন বলে উল্লেখ রয়েছে, এটা বাংলা ভাষার অপমান। এদেশের বাঙালিরা যারা রয়েছেন, এ রাজ্যের বাঙালিরা যারা রয়েছেন তারা বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু বাংলাদেশে বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করাতে একটা মাতৃভাষার অপমান, বাংলার অপমান বলে তৃণমূল কংগ্রেস মনে করেছে এবং তাদের তরফ থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, আপনার কাছে বিষয়টা ঠিক কিভাবে অবজার্ভড হয়েছে, আপনার পর্যবেক্ষণ কি বলে? যে বিতর্কের এক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশি ভাষা, আপনার কি মনে হয়, কি বলতে চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি? দেখুন, ভাত দেবার মুরত নেই, কিল মারার গোসাই বলে একটা কথা আছে। তবে আমি সম্পূর্ণ প্রতিক্রিয়া তখনই দেব যখন পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হবে। আমি শুধু এইটুকু বলবো যে বিভিন্ন ধরনের মিথ্যে কিংবা কোনো ক্ষেত্রে কিছুটা টুইস্ট করে তুলে ধরবার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে। পুরো বিষয়টা জেনেই আমি এর প্রতিক্রিয়াটা দেব। ধন্যবাদ শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এবং তিনি বললেন যে গোটা বিষয়টা সম্পূর্ণরূপে জানার পর তিনি প্রতিক্রিয়া দেবেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের আরও একবার জানিয়ে রাখি,
বঙ্গভবনে দিল্লি পুলিশের তরফ থেকে একটা চিঠি যায়, সেই চিঠিতে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আমরা হাইলাইট করে দেখাচ্ছি। সেই চিঠি, সেখানে আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এই বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ কি, বাংলাদেশি ভাষা কি, এই বিষয়ে উল্লেখ করে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলা ভাষার অপমান। এই মুহূর্তে আমার সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, বাংলাদেশি ভাষা, আমরা সেই চিঠিটা দেখছি, এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, এই বয়ানটাও আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনি কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া ক্ষেত্রে? দেখুন, আমি তো প্রথম বলবো, পুলিশের যে অফিসার বঙ্গভবনকে চিঠি দিয়েছে, লোক চাই কিসের জন্য? বাংলাদেশি ভাষা জানার লোক চাই, টেনে চর মারা উচিত। সরকার বলে যদি কোনো বস্তু থাকে, ওই অফিসারের চাকরিটাকে প্রথম খারিজ করা উচিত। বাংলাদেশি ভাষা মানেটা কি? মোদিজির জন্মের আগে থেকে, তারও আগে থেকে বাংলা ভাষা, ওই ভাষা লোকটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, জানে ওরা? নেতাজি সুভাষ বোস, স্বামী বিবেকানন্দ, ওই ভাষার লোকটার নাম নজরুল ইসলাম। ওই ভাষাটা 36 কোটি মানুষের ভাষা, ওই ভাষাটা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, ওই ভাষাটা একটা সম্পদ, ওটার নাম বাংলা ভাষা। তাকে যারা বাংলাদেশি ভাষা বলে তারা অযোগ্য, অপদার্থ এবং ইচ্ছাকৃতভাবে বিপন্ন করার প্রচেষ্টা। আগে তাদের চাকরি খারিজ করা হোক, আর ভারত সরকার অবিলম্বে চিঠি দিয়ে জানাক যে যারা বাংলাদেশি ভাষা জানার লোক বলেছে তাদের এসে কন্টেম্প্ট করা হোক, ডেকে নিয়ে আসা হোক কলকাতায়, কোমরে দড়ি বেঁধে। মুখ্যমন্ত্রী বলেছিলেন নরেন্দ্র মোদীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, পারেননি। এইটাকে অন্তত কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হোক, যে বাংলা ভাষাকে যে বাংলাদেশি ভাষা বলে সে ভারতের মানুষ না, ভারতের নাগরিক থাকতে পারে না। দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের এই চিঠিকে কেন্দ্র করে একটা বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার কারণ সেই চিঠির সাবজেক্টে স্পষ্টতই লেখা আছে ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশি ভাষা বলাতে একটা বিতর্কের বাতাবরণ। আগামী দিনে সংসদে তৃণমূল কংগ্রেসের কি রণনীতি? আগামীকাল দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 হবে ভার্চুয়াল বৈঠক। কোন কোন ইস্যুতে সরব হবেন সাংসদরা, তারই দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পাড়ায় পাড়ায় সমাধান নিয়েও সাংসদদের দিক নির্দেশ দিতে পারেন তিনি। পরে খবরে আসুন, মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। খড়গপুরে তৃণমূল কংগ্রেসের বৈঠকে নেতৃত্বের বিরুদ্ধেই উগরে দেওয়া হলো ক্ষোভ। বৈঠকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হলেন দলেরই আর একটা অংশ। বৈঠকে নেতাদের এই ক্ষোভের ছবি ভাইরাল, যেটা এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের টেলিভিশন স্ক্রিনে। 6 আগস্ট ঝাড়গ্রাম সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি বৈঠকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে এই চূড়ান্ত অনৈক্যের ছবি দেখুন আরো একবার। তো গতকাল ছিল ব্যক্তি বিশেষ কিছু আমাদের সমস্যা, সেগুলো আমরা জেলা নেতৃত্ব, টাউন নেতৃত্বের সামনে তুলে ধরেছি এবং সেই বিষয়টা প্রকাশ্যে না আসাই ভালো, কারণ ওটা আমাদের আভ্যন্তরীণ একদম বিষয়, দলীয় বিষয়। সেখানে আমরা তাদের জানিয়েছি এবং আশা রাখি তারা নিশ্চয়ই সেই বিষয়টা দেখবে। এবং আপনি বলছেন যে আমি খবর করে দিয়েছি, জানি না আপনাকে কে বলেছে, কারণ পুরোটাই তো আভ্যন্তরীণ বিষয়। সেখানে আমার দলীয় কর্মী সহ নেতৃত্বরাই উপস্থিত ছিলেন এবং সেখান থেকে জানি না কে আপনাদের কি বলেছে। এবং আমাদের দলে গণতন্ত্র বিরাজ, সেটা আমরা বলতেই পারি আমাদের ফোরামে। তো জানলে তো নিশ্চয়ই যেতাম। অন্য জন দূরের থেকে তাদেরকে ডেকে নিয়ে এসছে, ছোটকা পাল ভোটকা পাল ওদেরকে ডেকে নিয়ে এসছে, ওরা জানলো কি করে? নিশ্চয় ডেকেছে। তো আমি কাছে ছিলাম অফিসে, তাহলে আমাকে ডাকতে পারতো। তো এগুলি একটা ইতে দিয়ে ফেসবুকে দিয়ে যে একটা ভাইরাল করা, এটা দলকে বদনাম করা, এছাড়া আর কিছু নয়। আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ছোটকা, মুনমুন আর জহরদা, আমাদের জেলা সভাপতির। যেহেতু অনেকদিন পরে মিটিং করছে, যেহেতু আমাদের টাউন প্রেসিডেন্ট ঠিক হয়নি, সেই বিরুদ্ধে তাদের ক্ষোভ উঠেছে।
এই মুহূর্তে সহকর্মী দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, জানতে চাইব মুখ্যমন্ত্রীর সফরের আগে খড়গপুরে তৃণমূল কংগ্রেসের বৈঠকের অন্দরে যে ছবিটা এই মুহূর্তে আমরা টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়, ভাইরাল সেই ভিডিও, কিন্তু এত ক্ষোভ বিক্ষোভ কেন? পিছনে কি কারণ রয়েছে? অভিযোগটা কি? দেখো, অভিযোগ তো ন্যূনতম, কিন্তু পিছনে মূল উদ্দেশ্য কিন্তু একটাই। আমরা যেটা জানি, মেদিনীপুর শহর বা মেদিনীপুর জেলাতে যে দুটো লবি কাজ করছে, এক হচ্ছে সাংসদ জুন মালিয়া এবং অপরদিকে জেলা তৃণমূলের সভাপতি সুজয় রায়ের লবি। এই দুটো লবি বিভক্ত এবং সেই লবিরই প্রতিফলন কিন্তু ওখানে হয়েছে। জেলা সভাপতি বৈঠক ডেকেছেন, আর যারা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন চেয়ারম্যান, তারা কিন্তু সাংসদ জুন মালিয়া লবির লোক। তার ফলে কিন্তু পরিষ্কারভাবে দুটো লবি একে অপরের বিরুদ্ধে কিন্তু কাদা ছোড়াছড়ি করছে একটা বৈঠকে। এটা কিন্তু পরিষ্কার বলা যেতে। অন্যদিকে আরো একটা প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, সেটা হলো তেজস্বী যাদবের কাছে কি জাল ভোটার কার্ড আছে? নাম্বারের গোলমালেই এই প্রশ্ন উঠছে, বড় প্রশ্ন বলা যায়। গতকাল খসড়া তালিকা থেকে নাম বাদের যে অভিযোগ ছিল লালু পুত্রের, সেই অভিযোগ ভিত্তিহীন বলে কমিশন জানিয়ে দিয়েছে। 181 নম্বর বিধানসভা কেন্দ্রের দীঘার ভোটার তালিকায় তেজস্বীর নাম রয়েছে বলে কমিশন জানিয়েছে। আর সেই তালিকায় তেজস্বীর এপিক নাম্বার, নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই এপিকেই 2015 এবং 2020 নির্বাচনে লড়েছেন তেজস্বী, কিন্তু তেজস্বীর দাবি অনুযায়ী তার এপিক নাম্বার RAB 2916120। এই এপিকে বিগত 10 বছরের রেকর্ডে কোথাও উল্লেখ নেই বলে নির্বাচন কমিশন আবার দাবি করছে। তাহলে প্রশ্ন, তেজস্বীর কাছে এই দ্বিতীয় এপিক নাম্বার মানে RAB 2916120 সেটা কোথা থেকে এলো? কমিশন সূত্র এই প্রশ্নের উত্তরের দাবি, তেজস্বীর কাছে থাকা দ্বিতীয় এপিক নাম্বারটি ভুয়ো। ইতিমধ্যেই RAB 2916120 এই এপিক নাম্বারের বাস্তবতা এবং অস্তিত্ব বোঝার জন্য নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে, যে কারণে এই মুহূর্তে এই প্রশ্নটা মাথাচাড়া দিয়েছে যে তেজস্বী যাদবের কাছে কি তাহলে ভুয়ো এপিক রয়েছে, ভুয়ো এপিক নাম্বার রয়েছে। जो एपिक नंबर हमारा पास उपलब्ध है, जो गहन पुनरीक्षण के पहले उनके नाम के साथ जुड़ा हुआ एपिक नंबर, वो एपिक नंबर उनके द्वारा भी सेम एपिक नंबर को 2020 के विधानसभा चुनाव में समर्पित किया गया। सो इसमें कहीं कोई कंफ्यूजन नहीं है। और उनके द्वारा अफिडेविट में 2020 के इलेक्शन में उनके द्वारा जो नॉमिनेशन के दौरान अफिडेविट फाइल होता है, उसमें यही नंबर उन्होंने दिया है। जो डॉक्यूमेंट्स दिया उसमें यही नंबर है जो हम बता रहे हैं। अब और कोई एपिक कार्ड वो अगर दिखा रहे हैं तो उसको देखना पड़ेगा। वो 2020 में उनके द्वारा दिए गए एपिक कार्ड के आधार पर ही उन्होंने नॉमिनेशन भी किया है और अभी भी वही एग्जिस्ट कर रहा है, उसमें कहीं कोई चेंज नहीं। দুপুরে সুপার প্রাইম টাইমে আরো একবার স্বাগত আপনাকে। ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে শুরুতেই যে খবরের নজর রাখবো, বেহাল নিকাশি, ঘরের মধ্যেই জমা জলে পড়ে 6 মাসের শিশুকন্যা মৃত্যু। খাঁ খাঁ করছে বিরাটির দেবীনগরের সেই ঘর, বিছানায় খেলনা পড়ে রয়েছে, নেই শুধু সেই একরত্তি। জলবন্দী সত্ত্বেও গতকাল যার গলার আওয়াজে আদর মাখা ছিল গোটা ঘর, এখন সেখানে শুধুই শূন্যতা। আমার সহকর্মী সুজয় রয়েছেন, এলাকার ছবিটা দেখবো। সুজয়, একবার জানতে চাইবো এই মুহূর্তে সেই মা বাবা, একরত্তি সেই মা বাবা, তারা কেমন রয়েছেন এবং জনপ্রতিনিধি যাদের একটা ন্যূনতম দায়িত্ব বর্তায় তারা কি বলছেন? দেখো, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কিন্তু সেই মর্মান্তিক ঘটনার পরও এখনও দেবীনগর এলাকার পরিস্থিতি বদলায়নি। আমার সহকর্মী দীপঙ্কর ছবিটা দেখাবে যে গোটা দেবীনগর অর্থাৎ 13 নম্বর ওয়ার্ড জুড়েই এই জল যন্ত্রণার ছবি দেখতে পাচ্ছ। মানুষজনকে প্রায় হাঁটু সময় জল, গত কয়েকদিন ধরে সেই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা কি স্থানীয় বাসিন্দা? কি অবস্থা এখন? বাড়ি থেকে জল ঢুকে আছে নাকি? আমার বাড়িতে ঢুকে অবস্থা। হ্যাঁ, আমার বাড়িতে ঢুকে অবস্থা। প্রত্যেকবার এরকম হয়? প্রত্যেকবারই না, এবারে একটু বেশি হচ্ছে। প্রত্যেকবারে হয় না, এবারে একটু। পৌরসভা কি করছে? পৌরসভা কি করবে, যেরকম সেরকমই রয়েছে। কাজ করছে নাকি? এই তো দেখতেই পাচ্ছেন কি কাজ করছে। একেবারে ছবিটা দেখো, যতদূর চোখ যায় দ্বীপ, পুরোটাই জল। রাস্তার ডান দিক বাঁ দিক, সরু অলি গলি, এমনকি বাড়ির ভেতরে, ঘরের ভেতরে সবটাই কিন্তু জলমগ্ন। এবং এই ছবিটা আজকের এমনটা নয়, যতটা ভেতরে প্রবেশ করা যাবে ততটাই দেখা যাবে পুরনো জল, পচা জল, নোংরা জল, এবং নোংরা ভাসছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এবং প্রচুর মানুষ যারা অভিযোগ করছেন যে তাদের কিন্তু এখানে এই জলের মধ্যে দীর্ঘদিন থাকতে থাকতে চর্মরোগ হচ্ছে,
সাপের উপদ্রব হয়েছে, তার কারণ গোটা এলাকা জলে ভেসে রয়েছে, বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় সাপের কামড় খেতে পারেন। এই পরিস্থিতির মধ্যে এখানকার মানুষকে থাকতে হচ্ছে, যেটা রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে 3 থেকে 4 ঘন্টায় জল নেমে যায় বৃষ্টি হলে। সেই কথার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। ছবিটাই সেটা একেবারে সুজয়, সত্যি সত্যি তো সেই ছবি তো তুমি দেখাচ্ছ, যে ছবি এই মুহূর্তে আমাদের সহকর্মী সুজয় দেখাচ্ছে দেবীনগরের যে একরত্তি যেখানে মারা গেছে তার আশেপাশে এলাকাটা। আজকের ছবিটাও দেখুন, এখনো কি জল নেমেছে? নামেনি। সেই একরত্তির বাড়িতে 6 মাসের মাত্র এক শিশুকন্যা, তার মৃত্যু হয়েছে গতকাল। তারপরে তার গোটা ঘর এই মুহূর্তে খাঁ করছে, তার পরিবার পরিজন, তার মা, তার ঠাকুমা কি বলছেন, বুক ফাটা যন্ত্রণা তাদের, আর্তনাদ করছেন তারা। দেখুন একবার, শুনুন তাদের কথা। 1 মাস ধরে জল বাড়ির মধ্যে, এই জমা জলের মধ্যে দিয়ে আপনাদের চলাফেরা সবকিছু, এই বছর তো প্রথম নয় না, প্রত্যেক বছরই জল জল। আর জল কতদিন থাকে? অনেক দিন করে থাকে। এবার এই জল কতদিন ধরে আছে তাও? 1 মাস। ঘটনাটা হয়েছে তখন বাড়ির থেকে বেরোচ্ছি, কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে, কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই যে বর্ষার জমা জলেই প্রাণ কেড়ে নিল তো আপনার নাতির। হ্যাঁ, আর কি করব। এই জমা জল কতদিন ধরে রয়েছে এখানে? জল রয়েছে 2 মাস ধরে। এই যে নিকাশি নালার যে এই ধরনের চেহারা, আপনাকে দরবার করেছেন প্রশাসনের কাছে? কার সাথে দরবার করব? কে আছে আমাদের? কেউ নেই। কি জানাবো, কাকে জানাবো? কে আমার নাতনিকে ফেরত আনিয়ে দিবে? কেউ দেবে আমার নাতনিকে ফেরত? আমার নাতনিকে কেউ বাঁচিয়ে নিয়ে আসবে? কাকে দোষ দেবো? কাউকে দোষ দেবো নিয়ে, একমাত্র আমার এই কপাল ছাড়া আমার আর কিছু নেই। বিরাটির দেবীনগরে যে ঘরে ওই 6 মাসের শিশুটি খাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে, সেই ঘরেই আমরা রয়েছি এবং ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও এই বাড়ির এই ঘরে এখনও জল জমে রয়েছে। আমার সহকর্মী দীপঙ্কর দেখাচ্ছে যে জায়গাটি, এই জায়গাটি বাচ্চাটি পড়ে গিয়েছিল এবং এই যে খাট, পাশে এই যে লোহার খাট, এখানেই শিশুটিকে রাখা ছিল এবং এখনও পর্যন্ত শিশুটির ব্যবহার্য যে সামগ্রী, তার পোশাক, তার অন্যান্য সামগ্রী এখনও কিন্তু সেই খাটেই রয়েছে। এখান থেকেই তাকে শিশুটির মা তাকে শুইয়ে রেখে যায়, ঘুম পাড়িয়ে রেখে পাশে গিয়েছিল, তারপরেই এই অঘটন ঘটে যায়। ঘরের ছবিটা আমি একবার যদি দেখাই, যেটা প্রশাসন দাবি করছে, রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে বৃষ্টি হলেই জল 3 থেকে 4 ঘন্টায় নেমে যায়, সেখানে এই শিশুটির মৃত্যুর প্রায় 24 ঘন্টা পরেও এখনও কিন্তু সেই ঘরেও জল বর্তমান। সেই দেবীনগর এলাকায় শামুক ভাসছে, মরা শামুক, জলের বোতল, গ্যাস সিলিন্ডার থেকে শুরু হয়ে সমস্ত কিছু ভাসছে এবং এখানে প্রত্যেক বছর এই পরিমাণ কিন্তু জল জমে বা বৃষ্টি বাড়লে জলও বেড়ে যায় এবং মাছ ঘুরতে দেখা যাচ্ছে। এই জমা জলে কিন্তু মাছও ঘুরছে, কারণ পাশে জলাশয় রয়েছে, সেখান থেকে জল চলে আসে। গেট থেকে বেরোলে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মিটার, বিদ্যুতের তার, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে বর্ষাকালে যখনই জল এখানে জমে যায় তখন থেকেই তাদের বিপদ শুরু হয় এবং এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, যেটা স্থানীয় বাসিন্দারা এবং এলাকার বাসিন্দারা দাবি করছিলেন, যারা বলছিলেন যে জল কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু বাইরে আবার প্রবল বর্ষণ শুরু হয়েছে। এই প্রবল বর্ষণ শুরু হলেই কিন্তু এই এলাকার, এই বিরাটি 13 নম্বর ওয়ার্ড, দেবীনগর এবং তার সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দানা বাঁধে যে জল আবার বাড়বে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বিরাটি। অবশ্যই খামতি ছিল, বিগত দিনে যারা ছিল প্রায় 48 বছর ধরে একটা রাজনৈতিক দলের থেকে কাউন্সিলর যারা ছিলেন তারা এখানে। আপনি কত বছর ধরে আছেন? আমি 22 সাল থেকে আসি। 2022 সাল থেকে আমি আসার পরে জল নিকাশি প্লাস রাস্তাঘাটের ডেভেলপমেন্ট 60%-এর উপরে রাস্তা ডেভেলপ করেছি। এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায়, কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই, কারণ কোনো মৃত্যুই স্বাভাবিক নয় এবং এইসব মৃত্যু কারুর কাম্য না। কেউ চায় না যে এই ধরনের একটা নিকাশির বেহাল অবস্থার জন্য, আপনি বেহাল দশার জন্য দায়? না না না, নিকাশির অবস্থা একদম যে খারাপ তা নয়, নিকাশির ব্যবস্থা করা হয়েছে। আর এটা একটা নিচু অঞ্চল, এই অঞ্চলে একটু বৃষ্টি হলে জল হয় ঠিকই, কিন্তু যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটা রাস্তার থেকে আরও অনেক নিচু। একরত্তির মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের, এখনো জমা জল বের করার কোনো উদ্যোগই নজরে পড়েনি। 6 মাসের শিশুকন্যার মৃত্যুর জন্য তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভাকে দায়ী করে আলাদা আলাদা বিক্ষোভ দেখালো CPM ও বিজেপি। দেখাবো সেই ছবিটা আরও একবার আপনাদের। একরত্তির মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের, এখনো পর্যন্ত জমা জল বার করার কোনো উদ্যোগই নজরে পড়েনি। আর উত্তর দমদম পুরসভাকে এর জন্য দায়ী করে আলাদা আলাদা করে বিক্ষোভ দেখিয়েছে CPM এবং বিজেপি। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের, বিজেপির বিক্ষোভের ছবি দেখাচ্ছি CPM এর বিক্ষোভে।
একরত্বের মৃত্যুর পরও হুঁশ ফেরেনি প্রশাসনের, বিক্ষোভে বিজেপি এবং সিপিএম। বেশি বৃষ্টি তো আগের বছর তো কম বৃষ্টি হয়েছিল, তখনও জল জন্ম কি হবে? তখন কি হবে জল জমে? তখনও 3 মাস এখানে বন্ধ হলে কি হবে? তখন কি হবে? রোগের লোক মূল্য তখন কি হবে? অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না, মানুষ এখানে মানে পরিষেবা পাচ্ছে না। এইবারে কি জলে বৃষ্টি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি এরা কাজ করতে না হয়, আপনি রাস্তাঘাটের ব্যবস্থা দেখুন না, তারা যদি কাজ করে রাস্তাঘাটে গর্ত হয় কি হবে? উন্নয়ন দেখতে পারবেন। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘরের মধ্যে জল, ঘরের ভিতরে জলে কি উন্নয়ন? 1,10,000 টাকা পূজা মণ্ডপে দেবে আর মার্কল খালি হবে, এই হচ্ছে উন্নয়ন। দেওয়ার পর সমাবেত জানাচ্ছে জলটা এতদিন ধরে জমে রয়েছে, ফাজলামো হচ্ছে। এখানে একটা কলেজ রয়েছে, 2টো স্কুল রয়েছে, তাদের কোনো চিন্তা আছে? পূজা মণ্ডপগুলোতে 1,10,000 টাকা দিলে হবে না, এই 1,10,000 টাকা রাস্তার উন্নতির কাজে ব্যবহার করতে হবে। স্কুলের ছাত্রগুলো স্কুল আসতে পারে না একের পর এক, রোজকার রোজ স্কুল কামাই হচ্ছে তাদের। যে সকল প্রান্তিক এলাকা আছে তারা মিড ডে মিল পাচ্ছে না, দিনের পর দিন মিড ডে মিলের সবকিছু চুরি হয়ে যাচ্ছে। আসলে সাধারণ মানুষের এই যে চিৎকার, এই যে ক্ষোভ, সেটা দিনের পর দিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে জমা জলে দুর্ভোগ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি বিধায়ক, তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বনগাঁ 21 নম্বর ওয়ার্ডের কথা বলছি, সেখানকার বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তাদের সাথে কথা না বলে সেখান থেকে চলে যান। আমি পিসিআরকে বলবো একটু সেই সময়কার ছবিটা, একটু অ্যাম্বিয়েন্সটা শোনাতে। শুনছেন সেই সময় বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ, সাধারণ মানুষ বিধায়কের সামনে ক্ষোভে ফেটে পড়েন। কিভাবে ক্ষোভে ফেটে পড়েন আমি আরো একবার শোনাতে বলবো পিসিআরকে। পিসিআর আরো একবার অ্যাম্বিয়েন্সটা শোনাও প্লিজ। এবার আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন টেলিফোনে, ওর সঙ্গে একটু কথা বলবো। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে তারা দিনের পর দিন, আমি বুঝতেই পারছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, সবই বুঝছি, কিন্তু কি অভিযোগ এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো উপায় কি আদৌ তারা পেয়েছেন, কোনো আশ্বাস ন্যূনতম? দেখো, মূলত যে কথা আমরা দেখতে পাচ্ছি, দুটো প্রসঙ্গ রাজনৈতিক বিষয় উঠে আসছে। জমা জল এবং জলকে ঘিরে যে অবস্থা তা দেখতে পরিদর্শন করতে গেছিলেন বিধায়ক, কারণ তাদের সমস্যাটা দেখা এবং তাদের পাশে দাঁড়ানো। কিন্তু বিধায়ককে ঘিরে কারা বিক্ষোভ দেখালেন না, বিধায়কের অভিযোগ যে যারা ওখানে তৃণমূল কংগ্রেস করেন, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওর মধ্যে ঢুকে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়ে তাকে বিক্ষোভ দেখিয়েছেন, কারণ তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান, কথা বলবেন, এটা তৃণমূল কংগ্রেস চায় না। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষ ওনার এতদিন ধরে না আসা, প্রতি বছর বিক্ষোভ হয়, প্রতি বছর জল জমে, কিন্তু উনি দেখতে আসেন না, এবছর দেখতে এসেছেন কারণ সামনে নির্বাচন চাই। এই যে দুটো প্রসঙ্গ, এই দুটো প্রসঙ্গ উঠে আসছে, এবং একদিকে সামনে নির্বাচন বলে বিধায়ক ওই এলাকাতে দেখতে গেছেন, সেটা স্থানীয় মানুষের অভিযোগ, আর উল্টো দিকে বিধায়ক বলছেন যে তৃণমূল কংগ্রেসের কিছু আয়োজিত বিক্ষোভ, যেটা ওখানে তাকে ঘিরে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে যে মানুষগুলো জলের মধ্যে রয়েছে তাদের কিন্তু জলকষ্ট, জল যন্ত্রণা সেটা কিন্তু রয়েছে। বুঝতে পেরেছি, অর্থাৎ সাধারণ মানুষের জলকষ্ট সেটা মিটলো না, কিন্তু রাজনৈতিক এখানে চাপানুতর শুরু হয়ে গেল। ধন্যবাদ তোমায় আপাতত। আরেকটা ছবি দেখাবো আপনাদের, কঙ্কালসার লেক টাউনের সার্ভিস রোড, বেহাল রাস্তার দশা এবং সেই রাস্তায় কলা গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ বিজেপি। আর এই যে অনুমতি আছে তো, অনুমতি আছে তো, এখনো আর এই যে অনুমতি আছে তো, আমরা কলা গাছ পুঁতছি কেন? আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ জলা জমি
জমিতে আর মানে রাস্তা খোদায় বিভিন্ন দিকে গাছ পুঁতে সাঁতার কেটে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে আগামী দিন নজরে পড়ে। এই রাজ্যের মানুষকে কাজ করা দেখিয়েছে, কর্মসংস্থান নেই, শুধু ভান্ডার দিতে বলছে। রাজ্যের মানুষ বলছে ভান্ডার দরকার নেই। অথচ আপনারা দেখুন, বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে 10টা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায়, সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক। আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর সামনে 22 তলা বিল্ডিং উঠছে। একটা পাড়ার মধ্যে 22 তলা বিল্ডিং উঠছে, দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে, হয়তো রাস্তাঘাটে এই বেহাল দশা। রাস্তার বেহাল দশা মুর্শিদাবাদেও, সেখানে খানাখন্দে ভরা রাস্তা, যাত্রাপথে প্রত্যেক দিন সেখানে মানুষজনকে দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে প্রতিবাদ জানিয়ে সিপিএম এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। জঙ্গিপুর লালগোলা রাস্তা অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভের পাশাপাশি আপনাদের বিজেপির বিক্ষোভও আপনার সেই ছবি দেখাচ্ছি। রাস্তায় এমনই খানাখন্দের সৃষ্টি হয়েছে, দেখে বোঝার উপায় নেই, এত বড় গর্ত সেখানে সৃষ্টি হয়েছে। সেখানে তারা প্রতীকী চারাগাছ পুঁতে তাদের এই বিক্ষোভ প্রদর্শন করছেন। পরিস্থিতি বোঝানোর জন্য, কি ভয়াবহ পরিস্থিতি বোঝানোর জন্য তারা একটু তাদের এই সার্কাস্টিক অ্যাপ্রোচ। একদিকে বিজেপির বিক্ষোভ দেখাচ্ছি, অন্যদিকে সিপিএম এর বিক্ষোভ দেখাচ্ছি। ইস্যু এক্ষেত্রে একই, দিনের পর দিন রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা না অন্য কিছু। খানাখন্দে ভরা, বর্ষায় জল জমে গেছে, যাতায়াতের অযোগ্য, পথের হতশ্রী দশা। আসানসোলও ছবিটা কার্যত একই, সেখানেও ভাঙাচোরা রাস্তা। প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ দেখালো বিজেপি, অবিলম্বে রাস্তা সারানোর দাবি। জুলুলিয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এই যে 12টা 13টা বুথ আছে, সংসদ বলে ওরা, সেই 12-13টা বুথের রাস্তাঘাট এত খারাপ। রাস্তাঘাটের উন্নয়নের দাবিতে, রাস্তাঘাটের মেরামতির দাবিতে এবং অবৈধ কয়লা এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে আমরা আজ পথে ছিলাম, আন্দোলন করছিলাম জনগণের স্বার্থে। কিছু জন দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে তারা এসে আমাদেরকে আন্দোলনে বাধা দেয় এবং তুলে দেওয়ার চেষ্টা করে। যে আগামী দিনে চুরুলিয়ার বুকে আমরা বৃহত্তর আন্দোলনে আসব, তখন দেখব যে আমাদেরকে কে আটকায়। সেই ছবিটা আরো একবার দেখাচ্ছিলাম আমাদের, আসানসোলের ছবি দেখাচ্ছিলাম। আসানসোলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, সেখানে অবিলম্বে রাস্তা সারানোর দাবি এবং সেই দাবিতে এই মুহূর্তে আসানসোলে বিক্ষোভ চলছিল। সেই ছবিটা আরো একবার দেখাবো আপনাদের। আসানসোলে বিক্ষোভ বিজেপির, অবিলম্বে রাস্তা সারানোর দাবি। দেখুন সেই ছবিটা আরো একবার। পঞ্চায়েত ছবি দেখাচ্ছি আসানসোলের। আসানসোলেও একই ছবি, গোটা রাজ্য জুড়ে যে ছবিগুলো লাগাতার একের পর আপনাদের দেখাচ্ছি, ভাঙাচোরা রাস্তা, কার্যত চলাচলের অযোগ্য, সেই একই ছবি আসানসোলেও। সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, অবিলম্বে রাস্তা সারানোর দাবি। ওসব ন্যাকামি করে নোয়ারে নৌকা, ওনাদের সময় কি ছিল, কত জল জমতো। ঠনঠনিয়া, কালীবাড়ি, খিদিরপুর, বেহালায় 7 দিন জল থাকতো, এখন 7 ঘন্টা জল থাকে না। নৌকায় ওদের চড়ে এবার একেবারে চলে গেছে বে অফ বেঙ্গল, এবার ভারতের বাইরে যেতে হবে। উদ্বেগ বাড়িয়ে আরো জল ছাড়ছে ডিভিসি। 60,000 কিউসেক হারে ডিভিসি জল ছাড়ছে, ফলে মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েই চলেছে। দামোদর মুন্ডেশ্বরীর দুপাড়ে প্লাবনের আশঙ্কা। আজও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস এমনটাই, সঙ্গে আশঙ্কাও রয়েছে। এবার ঘাটালের ছবি দেখাই আপনাদের। ঘাটালের রাজ্য সড়কে চলছে নৌকা, প্লাবিত ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকা।
ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি। একদিকে বৃষ্টি আর অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ায় বাড়ছে ঝুমি এবং শিলাবতী নদীর জল। দেখুন সেই ছবিটা আরো একবার। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডই প্লাবিত। ঘাটাল ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মুহূর্তে জলের তলায়। কি ডোঙা পার হয়ে কি যাওয়া সম্ভব? খাবার জল আনা থেকে, বাজার করা থেকে, বাজার হাট করা থেকে, কোথাও যাওয়া থেকে সব সময় এই ডোঙায় পারাবার। কিছু তো হবে, আশা তো আছে যে হবে। যে অনুযায়ী নদী নালা তো পুড়ে গেছে, কাটাই হলে নিশ্চয়ই হবে, ঝাড়াই হলে। কিন্তু আমাদের খুবই অসুবিধা। কাজকর্ম তো প্রচুর ক্ষতি, কোনো মার্কেট তো একবারে ডিসব্যালেন্স হয়ে গেছে, কোনো তো সারাও সেই শব্দ, অসুবিধা হচ্ছে। এর মুক্তি মাস্টার প্ল্যান হলে হবে, কিন্তু হবে কি হওয়ার তো কোনো আমি উদ্যোগ খুঁজে পাইনি। নেতারা আসছে, ভোটের জন্য আসছে, ভোট পড়লেই পালিয়ে যাবে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। ঘাটালে রাজ্য সড়কে চলছে নৌকা। প্লাবিত ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি। একদিকে প্রবল বৃষ্টি আর অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ায় ঝুমি এবং শিলাবতী নদীর জল বাড়ছে। এই মুহূর্তে ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডই প্লাবিত। স্থানীয় বাসিন্দারা বলছেন যে প্রত্যেক দিন এইভাবে জমা জল পেরিয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা অতিবাহিত করতে হচ্ছে। বাজারঘাট থেকে শুরু করে রান্না, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো সবই এই জমা জল ঠেলে চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অসীম রয়েছেন, আরো বিস্তারিত অসীম জানাবেন কি পরিস্থিতি। অসীম, আমরা যে ছবি দেখতে পাচ্ছি ঘাটালের অধিকাংশ এলাকায় জলের তলায় এবং মানুষ তারা কাতরভাবে আবেদন করছেন যে এইভাবে দিনের পর দিন কি চলা যায়, এত জমা জলের মধ্যে দৈনন্দিন জীবনযাত্রা চালানো যায়? দেখো একেবারে শুভজিৎ দা, দীপদা, ইতিমধ্যে প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল বিভিন্ন এলাকায় কিন্তু ঘাটালের প্লাবিত। দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুত্বপূর্ণ একটা রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কেই দেখতে পাচ্ছ, রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছে নৌকো। সাধারণত রাজ্য সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি এগুলোই যাতায়াত করতো এই সড়কের উপর দিয়ে। এই সড়ক কিন্তু এখন একমাত্র যাতায়াতের অবলম্বন নৌকো। সেই নৌকোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো সারি সারি দুই পাশে রয়েছে বহু দোকান। এই দোকানের উপরেই কিন্তু নির্ভর করতো এলাকার মানুষজনরা তাদের জীবন জীবিকা। সেই দোকানগুলিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। এবারে যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হচ্ছে, এমনই কিন্তু ঘাটালের মানুষজন বলছে। দেখো আমরা একটা বিশেষ যেটা জানতে পাচ্ছি যে যদি সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে হয়তো 5 তারিখ অর্থাৎ আগামী পরশু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আসবেন ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। এই রাজ্য সড়ক এই এলাকাতেই মুখ্যমন্ত্রীর আসার কিন্তু এরকম একটা সম্ভাবনা সেটা কিন্তু শোনা যাচ্ছে। দেখো তবে যাই হোক, ঘাটালের কিন্তু মানুষজন তারা বলছে আর তারা পাচ্ছে না, তারা আর সহ্য করতে পারছে না, জল যন্ত্র থেকে মুক্তি চাইছে। কারণ তারা যেটা বলছেন যে এবারে আর্থিক অনটনে একটা সমস্যা দেখা যাবে, দিন আনা দিন খাওয়া মানুষগুলোনের। এখন দেখার কবে কিন্তু ঘাটালের এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। শুভজিৎ দা, অসীম সাবধানে কাজ করো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সরাসরি প্রতিবেদন তুলে ধরছিলে সেখানেও কার্যত কোমর সমান জল। ঘাটালের ছবি দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি অসীম। সেখানে রাজ্য সড়কে এই মুহূর্তে কোনো বাস বা অন্যান্য গাড়ি চলছে না, সেখানে কার্যত নৌকা নামাতে হয়েছে প্লাবিত ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অংশ। দেখছিলেন ঘাটালের ছবি। সত্যি সে ছবি দেখে বোঝার উপায় নেই সেটা রাস্তা না নদী না পুকুর না দিঘি। প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকারও ছবিটা প্রায় এক, জায়গাটা আলাদা হতে পারে, ছবি এক। আমি পিকচারকে বলবো সেই ছবি দেখাতে, সেই ছবি বর্ণনা করবে এই মুহূর্তে সেখানকার অসহায় মানুষজনের পরিস্থিতি। এটা ঠিক আছে, আমি জানি আপনাদের লয়, আপনাদের সদরের আপনি সব জানি। সেচের জলের দাবিতে পথ অবরোধ করেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুকুটমণিপুরের জলাধার থেকে নদী পথে জল না ছেড়ে সেচ খালে জল ছাড়ার দাবিতে তারা অবরোধ করেছেন। অবিলম্বে সেচ খালে জল ছাড়া না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে তারা হুঁশিয়ারিও দিয়েছেন। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। হীরক, আমি জানতে চাইবো যে জল যন্ত্রণার কি ছবি সেটা দেখছি, সেটা নিয়ে আর নতুন করে কিছু জিজ্ঞাসা করছি না। আমি জানতে চাইবো যে আশঙ্কা তারা করছেন, যে কারণে তারা বিকল্পের কথা বলছেন, এখনো পর্যন্ত সেখানে কোন রকম কর্ণপাত করা গিয়েছে, সেটা আদৌ সম্ভব?
দেখো, গত কয়েকদিনের বৃষ্টিতে বাঁকুড়ার উত্তর এবং পূর্ব অংশে যখন কার্যত বানভাসী অবস্থা, তখন কিন্তু বাঁকুড়ার দক্ষিণ অংশে সেখানে কিন্তু জলের জন্য হাহাকার শুরু হয়েছে। কেন জলের জন্য হাহাকার শুরু হয়েছে? সেখানেও প্রায় সমান বৃষ্টিপাত হয়েছে, কিন্তু তারপরও স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে সেই এলাকার যে কৃষিজমি, সেই কৃষিজমি বেশিরভাগই উঁচু কৃষিজমি, কাঁকুরে জমি, তার ফলে সেখানে জল দাঁড়ায় না এবং জল পেলে পরে তারপরে সেখানে চাষ হয়। কিন্তু যেহেতু কংসাবতী জলাধার থেকে নদী পথে জল ছেড়ে দেওয়া হচ্ছে, সেচ যে খাল রয়েছে সেই সেচ খাল দিয়ে জল ছাড়া হচ্ছে না, তাই স্থানীয় বাসিন্দারা সেচ খালে জল ছাড়ার দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে বাঁকুড়ার উত্তর এবং পূর্ব অংশের ছবিটা কিন্তু একেবারেই আলাদা। উত্তর এবং পূর্ব অংশে সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং এখনও তুমি দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত বৃষ্টি চলছে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বরের মিনাপুর ঘাট, সেই মিনাপুর ঘাট কিন্তু এখনও পর্যন্ত প্লাবিত। দ্বারকেশ্বর নদ কার্যত কানায় কানায় বইছে। তুমি দেখতে পাচ্ছ যে মিনাপুরের যে সেতু, সেই সেতু এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে। এই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র এই সেতুই নয়, তার পাশাপাশি আরও একাধিক সেতু, সেগুলি কিন্তু বাঁকুড়া জেলায় সেগুলো এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে। ভাদুল সেতু জলের তলায় রয়েছে, কেঞ্জাকুড়া সেতুর ওপর দিয়েও জল বয়ে যাচ্ছে। সব মিলিয়ে নদীগুলি যখন একদিকে ফুঁসছে, তখন কিন্তু উল্টো ছবি দেখা যাচ্ছে দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায়। সেখানে কিন্তু জলের অভাবে চাষাবাদ প্রায় বন্ধ, কারণ তুমি জানো যে আমনের একেবারে ভরা মরশুম চলছে, আমন রোপণের কাজ চলছে। সেখানে কিন্তু জলাভাব দেখা দিয়েছে, যেহেতু কাঁকুরে জমি এবং উঁচু জমি, সেখানে রোপণের কাজই করতে পারছে না জলের অভাবে মানুষজন। তারা সেই দাবিতেই, যাতে সেচ খালে জল ছাড়া হয়, সেই দাবিতেই আজকে সকাল থেকে বাঁকুড়ার খাচড়ার দেদুয়া মোড়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে যে অলরেডি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেচ খালে জল ছাড়ার ব্যাপারে, তবে সেটা 15ই আগস্টের পরে হতে পারে, তেমনটাই আমরা সূত্র জানতে পারছি। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের রাজ্য জুড়ে একাধিক জেলার ছবি দেখালাম, বাঁকুড়ার ছবি দেখালাম, মেদিনীপুরের ছবি দেখালাম। এবার একটু আমাদের শহর কলকাতার দিকে নজর রাখি। শহর কলকাতায় সেখানেও কিন্তু ছবিটা একই, বেহাল রাস্তা, খানাখন্দে ভরা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার মাঝে বড় বড় গর্ত, আর সেই গর্তগুলো এই বৃষ্টির জল জমে মরণ ফাঁদ। যে কোনো সময় যারা মোটর বাইকে করে যাতায়াত করেন তাদের জন্য কার্যত মরণ ফাঁদ, বড় দুর্ঘটনার আশঙ্কা। আর এই গর্তের ওপর দিয়ে প্রাণ হাতে করে প্রত্যেক দিন ঝুঁকির যাতায়াত চলছে। আমার সহকর্মী সৌভিক রয়েছেন, সরাসরি ছবিটা দেখবো। সৌভিক, এই মুহূর্তে একেবারে খাস শহর কলকাতার মমিনপুরের ছবিটা তুমি দেখাবে, যেখানকার রাস্তা এক একটা বাঁক যেন এক একটা মরণ ফাঁদ তৈরি হয়ে রয়েছে। একদমই তাই। আমি প্রথমেই তোমাকে ছবিটা দেখাবো, আমি কথা না বাড়িয়ে আমি আমার চিত্র সাংবাদিক অমিতকে দেখাতে বলবো। আমরা রাত্রিবেলায় একেবারে চাঁদের গায়ে যেরকম গর্ত দেখতে পাই, ঠিক সেরকম গর্ত তোমার দেখে মনে হবে যে চাঁদের গায়ের গর্ত। মমিনপুর রাস্তা জুড়ে কিন্তু, মমিনপুরে প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু এই রকমই অবস্থা। চারিদিকে খানাখন্দে ভর্তি, জমে রয়েছে জল। তুমি দেখতে পাচ্ছ গাড়িগুলো যেরকমভাবে আসছে। এই রাস্তাটা হচ্ছে একেবারে মমিনপুর থেকে তারাতলার দিকে যে রাস্তাটা আসছে, শুধু এই রাস্তা না, এর প্যারালালি কলকাতার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তারও কিন্তু বেহাল দশা। সাধারণ মানুষের বক্তব্য যে পুলিশকে বারবার বলা সত্ত্বেও শুধুমাত্র যখন গর্ত হয় সেই গর্তের মধ্যে ইট ফেলে দিয়ে চলে যাচ্ছে। আবার যখন জোরে বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টিতে আবার সেই ইটগুলো উঠে কিন্তু খানাখন্দে ভর্তি হয়ে যাচ্ছে। এখানে আশেপাশে বেশ কয়েকটা স্কুল, প্রায় 4 থেকে 5টা স্কুল রয়েছে। সমস্ত স্কুলের ছাত্রছাত্রী যারা, তাদের যেতে অসুবিধা হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। সাধারণ মানুষের বক্তব্য, তারা গাড়ির ট্যাক্স দিচ্ছে, তাদের গাড়ি যখন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে। বাইকার যারা রয়েছে তাদের, যে 4 চাকার গাড়িগুলো যাচ্ছে সেগুলো একরকম, যখন 2 হুইলার যাচ্ছে সেটা তো আরো বড় বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একদমই তাই, কারণ তুমি যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার চারিদিকে কিন্তু গর্ত, এবং যখন বৃষ্টি হয় তখন কিন্তু সবিক নজর থাকবে। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে, প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। বৃষ্টি বন্ধ হলেই 10 দিনের রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, এমনটাই দাবি পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের। রাস্তাঘাট 10 দিন বৃষ্টি কমলে রাস্তাঘাট সব ঠিক হয়ে যাবে। কলকাতা না, চারিদিকে পিচের শত্রু হচ্ছে জল। সেই জল পড়ছে, একদিন এরকম হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে। আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন ড্রাই পেলে সব ঠিক হয়ে যাবে। বাহ,
এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।